উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই, তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না, কিন্তু লু এসে তার মতো করছেন। বলেছে না কেন উনি আসছেন তা তো জানি না, আমাদের খবরও দেয়নি। মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে ইচ্ছা মতো, যা ইচ্ছা তাই করতে পারে, সরকারের কোনো কন্ট্রোল নাই। বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে। খালি একটাই সমস্যা ছিল, তা কি, এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি। ওরা মনে করে দেখি এভাবে পার বোধহয় হয়ে যাব। এই দেশের আন্দোলনের ইতিহাসের দুটো মেইন শক্তি ছিল, স্ট্রাইকিং ফোর্স, ছাত্র এবং শ্রমিক। এই যে 15 বছর ধরে এত কিছু হচ্ছে না, স্বৈরাচার, অনাচার, দুঃশাসন, অপশাসন, খুন, জখম, রাহাজানি, লুটপাট, এই অবস্থা। ইউনিভার্সিটিতে যদি ছাত্রদের প্রতিবাদ থাকতো, আদমজি থেকে যদি মিছিল আসার ভয় থাকতো, তাহলে সম্ভবত এরকম থাকতো না। বা এরকম আমি বলতে পারি, যদি ওই রকম করে ছাত্র আন্দোলন থাকতো, তাহলে এতদিন ধরে বোধহয় এই সরকারও থাকতে পারত না। নাই, সেটা নিয়ে আফসোস করে লাভ কি। আমি নিজে ছাত্র আন্দোলন করেছি, আমার ডাইনে আছেন আব্দুল সালাম, উনি করেছেন, আর নজরুল ভাই তো বাংলাদেশের টপ 1, 2, 3-র মধ্যে একজন শ্রমিক নেতা। তারপরেও 15 বছর ধরে চলা, আর বিশেষ করে গত 2-3 বছর যদি বলেন, সেই সময় ধরে একেবারে জমে ওঠা উত্তাল গণ আন্দোলনের মধ্যে ছাত্র শ্রমিকদের দেখিনি। খুব বড় দুর্বলতা। আবার বলি, স্ট্রাইকিং ফোর্স না থাকলে আপনি শত্রুকে যথাযথ জায়গায় যথাযথ সময়ে আঘাত করতে পারেন না। এটা ভেবেও মতিন ভাইয়ের কথা খুব মনে হয়েছে। অতএব ডাক্তার ইরান যখন আমাকে বললেন, আমি একদম এক কথাই বলেছি, যেদিনই হোক আমি ওনার এই আলোচনা সবাই বা স্মরণ সবাই যাব। এজন্যই আসা আমার, প্রধানত তাকে শ্রদ্ধা জানানো। আমার বক্তব্যের শুরুতেই আমি সেই সময়ের শ্রমিক নেতা, পরবর্তীকালে জননেতা মতিন ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একটা খুবই ক্রিটিক্যাল টাইমে আমাদের এই সভাটা হচ্ছে। ক্রিটিক্যাল বলছি কেন, 7 জানুয়ারির পরে পরিস্থিতি নিয়ে সবার মধ্যেই বিভিন্ন রকম ভাবনা। আমরা বলেছি আমাদের আন্দোলন তো হারেনি, আমরা ভোট বর্জনের কথা বলেছিলাম, 95% মানুষ ভোটই দিতে যায়নি। রাজনৈতিকভাবে যদি দেখেন, তাহলে আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট পরাজয়। মানুষের সাথে কথা বলেন, মানুষ বলবে সেগুলো যাই বলেন, ওই তো আছে, এই সরকারই তো আছে, তাকে তো সরাতে পারেননি, সেই নির্বাচন তো আনতে পারেননি। এবং মানুষের মধ্যে আমি এরকম কথাও বলতে শুনি, এই 15 বছর ধরে পারেননি, আগামী 5 বছরেও পারবেন না, ও 5 বছরই থাকবে। কেউ কেউ এরকমও বলেন, ও যতদিন জীবিত আছে ততদিন আর কিছু করতে পারবেন না। আপনারা কি মনে করেন? মানে আমি মনে করি এখানে যারা আছেন, কথা শুনছেন আমাদের, তারা সবাই কম বেশি রাজনীতিতে সচেতন, সক্রিয় আছেন অনেকে, একদম নিজের বিবেককে, মনকে, চেতনাকে প্রশ্ন করেন। আপনারা কি মনে করেন? ওবায়দুল কাদের বক্তৃতা করেছে না, ইলেকশনই করলে না, আবার তোমরা জিতলে কীরকম করে? কি মনে করেন জিতেছি আমরা? বর্তমান পরিস্থিতিটা কেমন? আমি যদি এক কথায় এরকম করে জিজ্ঞেস করি, ধরেন এখানে তো বিরোধী দলের আন্দোলন করার সবাই প্রায় আছেন, আমরা কি খুব কষ্টে আছি? আমরা কি খুবই বিপদগ্রস্ত বোধ করছি? আমরা কি মনে করছি যে আগামী 5 বছর পর্যন্ত এই থাকবে? ভিন্ন দিকে দেখেন, সরকার কি মনে করছে? এই রকম একটা ইলেকশন, মানে 420 করুক যাই করুক, পার তো হয়েছে। আমি তখন বলতাম সূর্য উঠবে, সূর্য ডুববে, 7 জানুয়ারি আসবে, দিনের আলো শেষ হবে, সন্ধ্যা হবে, তারপরে দেখবেন যে ফলাফল ঘোষণা হতে থাকবে। এই দিয়ে জয় পরাজয় হবে না, কারণ তারপরেও সূর্য উঠবে, তারপরেও আবার দিন আসবে, রাত আসবে, দিনটা চলতে থাকবে।
কীরকম চলছে, খুবই কমফোর্টেবল থাকবার কথা না সরকারের? আরে পাত্তাই দিই না, কি বিরোধী দল তো নাই, আমরা যা ইচ্ছা তাই করেছি, একটা হাবভাব হবার কথা। বরঞ্চ দেখছেন প্রধানমন্ত্রী নিজে বলছেন আমাকে যদি ফেলে দেয় ওরা, তারপরে কে ক্ষমতায় আসবে? তার মানে ওনার ভাবনার মধ্যে একটা আছে, বা কিছু একটা তার মনের মধ্যে আছে, যে জন্যে উনি বলছেন যে উনি চলে যেতে পারেন। মানুষকে বোঝাচ্ছেন আমি যদি যাই তাহলে আসবে কে বলো? তার মানে ভালো কোনো লোক থাকলে ওনার যেতেই হবে, এরকম উনি মনে করছেন। কমফোর্টেবল নাই, খুব আরামে নাই। একটা নির্বাচন যা হয়েছে তো হয়েছেই, তারপরে উপজেলা নির্বাচন করেছে, সেটা একটা জ্বালার মতো। কি হয়েছে দেখেছেন তো, কতগুলো ভোট পড়েছে, ওইখানে 2 নম্বরই করেছে। বলেছে স্বাধীনতার পরে আজ পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কম ভোট পড়েছে। একটা অদ্ভুত জিনিস কি দেখেন, মানুষ হয়তো বলছে যে তোমরা তো জিততে পারোনি, কারণ সরকারের তো পতন হয়নি। 95% মানুষ ভোট দেয়নি, কিন্তু মানুষ এই 95% একজনও মনে করছে না যে আওয়ামী লীগটাই ভালো, সেই থাক। তারা উল্টা আমাদেরকে জিজ্ঞেস করছে ভাই কি করবেন, কিছু একটা করেন। তার মানে মানুষ কিন্তু বদলায়নি। আর যদি দেশের অবস্থা দেখেন তাহলে এই সরকারের জান শেষ প্রায়। ওই যে ভালো বাংলায় বলে না, প্রাণ ওষ্ঠাগত। জিনিসপত্রের দাম তো দেখছি আমরা। আমার নিজের গাড়ি ছিল না, একটা উবারে আসলাম। প্রায় উবার যারা চালায় তারা লেখাপড়া যারা ছেলে, অন্তত কথাবার্তা বলতে পারে, খোঁজ খবর রাখে। দুঃখের কথা বলল, একটা মধ্যবিত্ত পরিবার কীরকম করে শেষ পর্যন্ত উবারের ড্রাইভার হয়েছে সে কাহিনী বলল আগে প্রতিদিনই ডিম খেতাম পুরো পরিবারে, তারা 7-8 জন সদস্য একটা পরিবারে। বলে এখন আমরা কেউ ডিম খাই না, শুধুমাত্র সন্তানদের দিই, আর আমরা হয়তো সপ্তাহে 1 দিন খাই। আমি মনে করি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তার জন্য মানুষের দুর্ভোগ, এগুলো আমাদের বলবার দরকার নাই, কারণ এতে শেখ হাসিনা বা তার সরকারের কারো কিছুই আসে যায় না। এই সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কি? তাদের সিন্ডিকেট। এবং সিন্ডিকেট কারা? ওই যে এস আলম, $1 বিলিয়ন বেশি, 10 বিলিয়ন, কেউ বলে 10,000 কোটি টাকা সিঙ্গাপুরে নিয়ে গেছে চুরি করে, ধরা পড়েছে। মামলা হবার কথা, তদন্ত হবার কথা, কোর্ট, হাইকোর্ট বলেছে তদন্তের দরকার নেই। আমরা কোথায় আছি বোঝা যায় তো। আমি আপনাদের যদি সামিট গ্রুপের কথা বলি, ধরেন 10 বছর আগে সামিট গ্রুপের নাম কয়জন জানতেন? এখন সিঙ্গাপুরে পর্যন্ত তার নাম জানে। সিঙ্গাপুরে সে বিশিষ্ট ব্যবসায়ী, লুটেরা তো, চোর এক একটা। তারপরেও আরামে নাই। আরামে নাই কেন? সবচাইতে বড় সংকট হয়েছে অর্থনীতিতে। ডোনাল্ড লু আসছেন গতকালকে, তাকে নিয়ে নাচানাচি করবার কথা বলছি না। উনি সিভিল সোসাইটির 5-6 জন লোকের সাথে কথা বলেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছেন এখানে মানবাধিকার কেমন, সামাজিক অধিকার কেমন, সংবাদপত্রের অধিকার কেমন। তারা তাদের কথা বলেছেন। কি বলেছেন জবাবে সেইটা পত্রিকায় লেখেনি, কিন্তু ডোনাল্ড লুকে যখন জিজ্ঞেস করেছে তখন উনি বলেছেন যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে, আমরা তো মনে করেছিলাম তারপর পরিস্থিতির কোনো উন্নতি হবে। আজকের পেপার পড়ে দেখবেন উনি বলছেন আমি অবাক হয়ে গেছি, এরপরেও পরিস্থিতি এত খারাপ কেন। তার মানে এই সরকার এইরকম একটা নির্বাচন করে, এইরকম নির্বাচন মানে নির্বাচন তো না, যাই করেছে ক্ষমতায় বসবার পরেও তারা খুব আরামে নাই। অর্থনীতির এখন বড় ক্রাইসিস কি? আজকের পেপার পড়বেন, আমি ইচ্ছা করেই সাথে দিয়ে এসেছি, এটা আপনাদের দেখাবো বলে নিশ্চয়ই পেপার পড়েন। প্রথম হেডিং, প্রথম আলোর, ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন। এখন রিজার্ভ কত? 13 বিলিয়নের নিচে। 13 বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায় তার মানে কি এটা রেড লাইনেরও নিচে চলে গেছে। কেন? কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেশের মানুষকে তো ধাপ্পা দিয়েছি, বাইরের লোকজনকে অনেক ধাপ্পা দিয়েছি, কিন্তু আকু মানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিট বলেছে আমাদের তো লোন শোধ করতে হবে, লোন দিয়ে দাও। টাকা দিতে হয়েছে $163 কোটি, মানে 1.63 বিলিয়ন।
একসাথে নেমে গেছে। এটা উঠবে আমাদের দেশের সরকার অর্থনীতিকে স্টেবল রাখবার জন্য। এরকম আছে না, দিন আনি দিন খাই, ওটা তো কমফোর্টেবল রইতো, একটা কিছু সঞ্চয় তো লাগবে। যদি অসুখ বিসুখ হয় তাহলে তার জন্য সঞ্চয় লাগবে। বাংলাদেশ বলেন, যে কোনো দেশ বলেন, সেই দেশের অর্থনীতির পিলারটা যদি শক্ত করতে চান তাহলে তার রিজার্ভ শক্ত লাগবে। কারণ যাই আনেন তাই খান, এরকম যদি হয় তাহলে একটা জরুরি প্রয়োজনে কিছু ইম্পোর্ট করতে হবে, পারবেন না। আপনি একটা এলসি খুলতে চাইবেন, বিদেশ বলবে তোমার ব্যাংকে রিজার্ভই নাই, তোমাকে আমি এলসি দেবো কেন? আমরা যখন বলি দেশ দেউলিয়া হয়েছে, তার মানে কি? দেশের কাছে টাকা নেই বিদেশকে পেমেন্ট দেওয়ার জন্য জরুরি প্রয়োজনে। আমাদের সরকার নিজেদের রিজার্ভকে স্টেবল মানে স্থায়ী রাখবার জন্যে সব ধরনের জরুরি ইম্পোর্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। ওষুধ বানাবার যে কেমিক্যাল বা মেটেরিয়াল, সেগুলোর ইম্পোর্ট বন্ধ করে দিয়েছেন, বহু কিছু। তারপরেও প্রত্যেক মাসে আমাদেরকে যা না করলেই নয়, সেই ইম্পোর্ট করবার জন্য লাগে 5 বিলিয়ন। আমি মনে করি আপনারা এগুলো জানেন, তারপরে আমি বলছি এই কারণে, না হলেও এই একটা রিপোর্ট পড়লে আপনারা বুঝতে পারবেন। হাতে আছে আপনার 13 বিলিয়ন, প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে 5 বিলিয়ন। আপনি বিদ্যুৎ নিয়ে যে চুরি করেছেন, ডাকাতি করেছেন, তার পাওনা আছে 4.1 বিলিয়ন। আকুকে পে করতে হবে প্রত্যেক 2 মাসে 1.61 বিলিয়ন। বলেন তো এই দেশ দেউলিয়া হয়ে গেছে না? প্রায় ঘোষণা করি নাই। এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে, বাকি সব কথা বন্ধ। আছে না কিছু লোক বোঝে না, এমনি কা কা করতে থাকে, বলতে থাকে, কা কা করছে, করতেই আছে, ভালো করে বুঝতেও পারছে না যে সে কী বলছে এবং বাস্তব থেকে কত দূর চলে গেছে। সরকারের পায়ের নিচে মাটি নাই। প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন না, খালি বলছেন ভোটে জিতেছি আমি, কাউকে কেয়ার করি না। উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি, উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই। তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না, কিন্তু লু এসে তার মতো করছেন। বলেছে না কেন উনি আসছেন তা তো জানি না, আমাদের খবরও দেয়নি। মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে, সরকারের কোনো কন্ট্রোল নাই। তারপরে আপনি পেমেন্ট দিতে পারবেন না। 3 মাসের পরে বাংলাদেশের রিজার্ভ 0 হবে। কি করছে এখন? চায়নার কাছে বলেছে। চায়না বলেছে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে 5 বিলিয়ন দেব, কিন্তু সরকারে নেবে কি? কারণ ও বিলিয়ন ডলার দেবে না, ও 20 বিলিয়ন ইউয়ান দেবে। ইউয়ানের পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে, আর কোনো দেশ তো ইউয়ান দেবে না। তার মানে ক্রাইসিস যাচ্ছে না। রাশিয়া যদি রাজি হয়, আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও, আমি বিলিয়নে ইউয়ানের পেমেন্ট নেব, তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও 1 মাস। তারপরে আমি কাহিনীগুলো আপনাদের কাছে বলছি এই কারণে যে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে। বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে। খালি একটাই সমস্যা ছিল, তা কি? এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি। ওরা মনে করে দেখি এভাবে পার বোধহয় হয়ে যাব। তারা মনে করেছিল এত তাড়াতাড়ি 7 জানুয়ারির পরে আবার বিরোধী দল ফিরে আসবে, সেরকম হবে না। কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে, আরে হাজার হাজার লোক দেখি সেখানে আছেই, লাখ লাখ লোকের নামে মামলা দিয়েছে, হাজার হাজার মামলা। কিন্তু বিএনপি যখন সভা ডাকছে তখন সেই সবাই কানায় কানায় মানুষ পূর্ণ। কি বোঝা যায়? ওরা কোনো দিকেই কমফোর্টেবল না। আমি আপনাদের বলি এরকম হয়েছে। মার্কোসের কথা মনে হয়েছে, আপনাদের ইলেকশন করেছিলেন ফিলিপাইনে, তারপরে রেজাল্ট মানে কি, আর এবার ল্যান্ডস্লাইড জিতেছেন, ভূমিধস বিজয় যাকে বলা যায়। একটা সংগঠন ছিল ন্যামফ্রেল, ওরা ইলেকশন মনিটর করে। ওদের এক ব্যান্ডের একটা রেডিও ছিল, সেই রেডিওতে যথাযথ ফলাফল যেটা সেটা ঘোষণা করেছে এবং তাতে আনঅফিসিয়াল, তাতে দেখা যাচ্ছে বিপুল ভোটে বিরোধী দল পাশ করেছে। লোকজন তখন পায়ে পায়ে দেবেছে রাস্তায়। ফিলিপিনের প্রেসিডেন্ট হাউস, যেটা বিরাট ধরেন মানিক মেহবুবের মধ্যে বিশাল একটা চত্বর বা আরও বড় রাস্তাটা, আর একদিকে পুলিশ হেডকোয়ার্টার আর একদিকে আর্মি হেডকোয়ার্টার, এর মাঝে লাখ লাখ মানুষ গিয়ে বলেছে এই জালিয়াতির ভোট মানি না, তোমাকে চলে যেতে হবে। মার্কোস খুব বলেছে, পুলিশকে বলেছে কিছু ব্যবস্থা নাও, আর্মিকে বলেছে ব্যবস্থা নাও, আর্মি পুলিশ বলেছে এত মানুষকে গুলি করতে পারবো না আমরা, আপনি বরঞ্চ বিদায় দেন। শেষ পর্যন্ত
বারকোসের প্রাসাদের উপরে হেলিকপ্টার এসছে, সেই হেলিকপ্টারে করে পালিয়ে গেছে দুটি। অপেক্ষা করেন ওই রকম হেলিকপ্টার, ওই যে বড় একটা প্রাসাদ আছে ওইখানেও নামাতে হবে এবং ওই হেলিকপ্টারে চড়ে কারো কারো চলে যেতে হবে। খালি আমাদের এই জিনিসটা সংগঠিত করতে হবে। আমি মনে করি সবাই ঐক্যের কথা বলছেন, আমিও বলি, কিন্তু ঐক্য হইতেই হবে, না হলে আমরা পারবো না এরকম মনে করি না। শেখ মুজিবুর রহমান তো ঐক্য করেন নাই। 6 দফা দেবার পরে এত বড় মুক্তিযুদ্ধে সমস্ত জাতি লড়াই করেছে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর তো কোনো ঐক্য হয় নাই। রাজনৈতিক দলগুলো গিয়ে শেখ মুজিবকে বলেছে এত বড় জাতীয় লড়াই, মুক্তির লড়াই করতে যাচ্ছেন, ঐক্য লাগবে না? শেখ মুজিব বলেছেন ঐক্যের অসুবিধা কি, তোরা তোদের দলের সাইনবোর্ড বদলে আমার দলে যোগ দিবি। আমরা এরকম বলছি না, আমরা এটা দেখছি। পার্টি এ আসলে পার্টি বি আসে না, ওর কথা বললে উনি মুখ বেজার করেন। কাজে চাইলেই যে আমরা এক জায়গায় দাঁড়াতে পারবো নাও হতে পারে, কিন্তু একটা পদ্ধতি করেছে এই জন্যে, যুগপৎ, একই কর্মসূচি, একই দিন, একই সময়, একই সাথে। এমন তো হতেই পারে হাঁটতে হাঁটতে সবগুলো মিছিল একাকার হয়ে যাবে, কেউ তো বাধা দেবে না। আমরা একটা কার্যকর ঐক্য করবার কথাই বলেছি এবং মনে করি সেইভাবে যদি নামতে পারি তাহলে সেরকম ঘটনা ঘটবে। আর যদি সব কিছু বুঝে আপনাদের নিজেদের যদি বিশ্বাস হয় আসলেই সরকারটা বিপদে আছে, এখন জোরে একটা ঝাঁকুড়ি দিতে পারলে ভালো কিছু হবে, সেই জোরে যদি নেমে আসেন, বাকি বন্ধু বান্ধব আত্মীয়দের বোঝাতে পারেন, এই ভিত্তিতে নামতে হবে। তাইলে আবার বলি, আমরা কখনোই, কেউ কেউ বলে আমেরিকার দিকে তাকিয়েছিলেন, আরে ভাই এত দূর থেকে আমেরিকার দিকে তো তাকিয়ে থাকা যায় না, তাকালে আমেরিকা দেখা যায়? কেউ আমেরিকার দিকে তাকিয়েছিল না। কিন্তু এটা ঠিক, বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজের মতো বলি না আমরা। অতএব একটা দেশ আর একটা দেশের সম্পর্কে কথা বলে, তাদের সাহায্য সহযোগিতা লাগে। বিএনপির অফিসে যখন পুলিশ যেভাবে হামলা করেছিল, তারপরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতি দিয়েছিল আমাদের ভালো লাগে নাই। যখন তারা স্টেটমেন্ট দিয়েছিল, স্যাংশন দিয়েছিল, র্যাবের বাড়াবাড়ি কমে গেছে না, সেইটুকুই আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু নিজের কাজ নিজে করতে হবে, সেটা আমরা বিশ্বাস করি এবং তাই করতে হবে, অন্যের উপরে নির্ভর করে করা যাবে না। কিন্তু আপনি যদি 1 কদম যান, 2 কদম যান, তাহলে অন্যরা দেখবে পরিস্থিতি বদলে গেলে আমি কি পিছনে পড়ে যাব? আগে তো একজন ছিল আমার পা চাটতো, এখন অন্য কেউ এসে করে যদি আমার দিকে নাই তাকায়, তখন তারাই আপনার সাথে লাইন দেবে। কারণ এরকম নয়, তারা বলে না, আমরা এই ধরেন আজ থেকে 10 বছর আগে আমাদের কি এরকম করে ভারতের কাছে জিজ্ঞেস করে করে কিছু করতে হতো? ওরা নিজেদের ক্ষমতা রাখবার জন্যে নিজেদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছে না, আমরা ভারতকে যত দিয়েছি এরকম কেউ দেয়নি। কত নির্লজ্জ হলে বলতে পারে। কিন্তু আমরা বলছি, আমরা আমাদের মান সম্মান নিয়ে, নিজেদের অধিকার নিয়ে সবার সাথেই বন্ধুত্ব রাখবো, লড়াইটাও করব, সেটার সাথে আপোষ করব না। আজকে আমাদের প্রত্যেকের মধ্যে এই চিন্তা আসতে হবে, আমরা আসলেই হেরে যাইনি, বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়াইয়ের ময়দানে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ঠিক কথা বলেছি না? ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।